চিটাগং যাওয়ার উদ্দেশ্যে সীতাকুণ্ডের হচ্ছে বাসের টিকিট কাটলাম এখন এইমাত্র নাজমুল আর আমি। আজকে হচ্ছে কত তারিখ নাজমুল? 1 তারিখ। আজকে 1 তারিখ। আমরা টিকিট কাটলাম হচ্ছে আপনার 3 তারিখ বৃহস্পতিবারের, সম্ভবত 4 তারিখ শুক্রবার, 5 তারিখ শনিবার, 6 তারিখ ও রোববার সরকারি কোনো একটা ছুটি আছে, যার কারণে টিকিট পাচ্ছিলামই না। শেষ পর্যন্ত আমরা হচ্ছে ইউনিকে টিকিট কাটলাম। ইউনিক বাসটা মোটামুটি দেখলাম হচ্ছে ভালোই, এর টিকিটের প্রাইস হচ্ছে 670 করে। ইউনিক কাউন্টারটা হচ্ছে ঠিক কল্যাণপুর ওভারব্রিজের সাথেই, ওই নাজমুলের পিস বরাবর যে কাউন্টারটা দেখা যাচ্ছে ইউনিক, ওইটা হচ্ছে ইউনিকের কাউন্টার। ওইখান থেকে আমরা টিকিট কাটলাম আজকে। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে 3 তারিখ। আল্লাহ হাফেজ। আমি দাঁড়াই আছি এই মুহূর্তে হচ্ছে বাংলা মোটর। রাত বাজে 12টার উপরে। আমাদের গাড়ি 11:30 ছাড়ার কথা ছিল, যদিও সেই গাড়ি বৃষ্টির কারণে এবং জ্যামের কারণে গাড়ি ছেড়েছে হচ্ছে রাত 12টার পরে। আমি বাংলা মোটর অপেক্ষা করতেছি নাজমুল ওদের গাড়ির জন্য। ওদের গাড়ি আসতেছে আমাকে নেওয়ার জন্য। এই মুহূর্তে ওদের গাড়ি সম্ভবত কারণ বাজারের ওইদিকে আছে। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হলো। আমি বাংলা মোটর মোড়ে দাঁড়িয়ে আছি। এই পাশ থেকে গাড়ি, পিছন থেকে যে রাস্তা, এদিক থেকে গাড়ি আসবে। গাড়ি আসলেই এদিক থেকে আমরা বের হবো। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হবো। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরেই শুরু হলো ঝুম বৃষ্টি। এই বৃষ্টিতে আমাদের রওনা দেওয়া হলো। সকালেও হয়তো বৃষ্টি হবে কিনা জানি না। রাত বাজে 4:15। আমরা যাত্রা বিরতি দিলাম হচ্ছে কুমিল্লার কোটবাড়িতে। আমাদের পিছনে হচ্ছে আমাদের ইউনিক গাড়ি। পিছনে আছে আমাদের 4 জন শ্রদ্ধেয় বড়জন, আর এই পাশে আছে আমাদের বাইকনা, এ আছে আমার এক চাচা, আর এক আমাদের পিচি আছে ওই পাশে গেছে ইস্যু দিতে। ডায়াবেটিসের রোগী ওই যে ইস্যু দিয়ে আসতেছে। ডায়াবেটিসের রোগী টেনশনে ভুগে, টেনশনে পানি খায় না, দৌড় দিছে। এরপর যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি ইতিমধ্যে চলতে শুরু করবে। কিছুক্ষণের মধ্যে আমরা একে একে বাসে উঠছি সবাই। আমাদের এই যাত্রা বিরতিতে 20 মিনিট সময় মতন আমরা হাতে পেয়েছিলাম। এই সময়ের মধ্যে আমরা একটু চা নাস্তা সবাই সেরে নিলাম। যেহেতু আমরা রাত অনেক করে রওনা হয়েছি, সেহেতু আমরা সবাই বাসার থেকে ডিনার করে বের হয়েছি। বাসের এত সুন্দর অলরেডি বাজে হচ্ছে সকাল 5:12। গাড়ি রাস্তায় এত পরিমাণ জ্যাম থাকার কারণে গাড়ি টানতে পারতেছে না ড্রাইভার সাহেব। গাড়ির স্পিড আছে 74-75 এরকম করে টানতেছে। 50-45-এর উপরে গাড়ি কোনো খাবো স্পিড কমে যাচ্ছে না। ঝুম বৃষ্টি পড়ছে। আমরা এখনই সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি চলে আসছি। ঘড়িতে সময় প্রায় 6:30-র খুব কাছাকাছি, 6:20-এর উপরে বাজে। বাস থেকে এখন আমরা একে একে নেমে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের আশপাশে কোথাও থেকে নাস্তা করব। নাস্তা করে এরপর আমাদের গন্তব্যের মূল উদ্দেশ্য চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যেই রওনা হব। যদিও আমাদের গাড়ি থেকে নামার কথা ছিল সকাল 6টায়, সামান্য কিছু লেট হয়েছে জ্যামের কারণে। সকাল 6:30 বাজে আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে এসে পৌঁছাইছি। আসার পরে দেখলাম বৃষ্টির কারণে আমরা কেউই ভিজতে পারিনি। এখন আমরা নাস্তা করব। নাস্তা করে তারপর আমরা রওনা হব সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এখন আছি সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে সিএনজি জনপ্রতি ভাড়া 20 টাকা। 4 জনে আমরা একটা সিএনজি নিয়েছি 80 টাকা দিয়ে। যেতে সময় লাগবে 10-15 মিনিট। এরপর আমাদের যাত্রা শুরু। এখন বাজে কত মামা? হচ্ছে এখন বাজে প্রায় 7টার মতো বাজে, 7:09 বাজে। হ্যাঁ, আশা করি 7:10-20-এর মধ্যে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতে পারবো ইনশাল্লাহ।
অবশেষে আমরা চলে আসলাম আমাদের স্বপ্নের সেই চন্দ্রনাথ। ওই যে দূরে লাল দেখা যাচ্ছে ওটাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের নিচে আছি এখানে পাদদেশে। এখানে আমাদের পরবর্তী সিএনজির জন্য অপেক্ষা করছি। তারা আমাদের সাথে আসলে আমরা আমাদের সামনের এই দোকান থেকেই আমাদের লাঠি নিব এবং আমাদের ব্যাগগুলো এই দোকানে ভাড়া রেখে এখান থেকে আমরা চলে যাব। ওই যে পিছনে, ওই যে আমাদের পিছনে আছে কি এটা আমাদের চন্দ্রনাথ। আমাদের চন্দ্রনাথ ওই যে ওই পাশে পিছনে, এই পাশ থেকে আস্তে আস্তে দাদা আমরা এখন উঠতেছি। এই রবিন মোবাইলটা বের করতো, কটা বাজে আমরা রওনা দিলাম দেখি মোবাইলটা একটু টাইমটা দেখাতো ডিসপ্লেতে আমার। ওইদিকে না এদিকে ফ্রন্টে 7:48, 7:48 আমরা রওনা হইলাম। দেখি ইনশাল্লাহ কয়টার দিকে আমরা যা পৌঁছাইতে পারি। খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে, কে কার রাখে খবর দম ফুরালেও একলা কানি থর দেহ কান্দা মরে রে। আমরা চন্দ্রনাথের বহু উপরে আছি, অনেক উপরে চলে আসছি। এক একজনের ভাবসাব এরকমই আমাদের, যদি আমরা এখন পর্যন্ত চন্দ্রনাথের সামনেও যাই নাই। ঠিক আছে, কি যে একটা পরিস্থিতি, কি যে হ্যাঁ আইসা পড়ছি মানে একেবারে আমরা পাহাড়ের ঘরে চলে আসছি, আমরা রওনা দিব। এখানেই সব শেষ, নাজমুলের অবস্থা তো আরো শেষ। এই যে ঢুকে গেছি আমরা গেট থেকে। শুধু ঘুরতে যেতে ইচ্ছে হয়, কিন্তু টাকা কোথায় আর পারমিশন কোথায়? আমার বন্ধুগুলো আমার মতো ভিখারি যে হয়, আমাদের সাধ্য কোথায় আর ঘুরবো বা কোথায়? যদি আমার একটা বড় পাকা রাস্তা শেষ করে আমরা মাত্র এখন আমরা মাটির রাস্তায় এসে পৌঁছেছি। এখন আমাদের যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, এই পাশ থেকে আমাদের যেতে হবে, এই পাশ থেকে একটা রাস্তা। আমরা সম্ভব এখন এই রাস্তা দিয়ে যাব, আর এই ডান পাশের রাস্তা, আর বাম পাশের রাস্তাটা হচ্ছে নামার রাস্তা। এই রাস্তা দিয়ে হচ্ছে নামবে, আর এটা ওঠার রাস্তা। রাস্তা এত পিচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে এত কাদার, এত পিচ্ছিল, উঠতে আমাদের খুবই অস্বস্তিকর লাগতেছে খুবই। রাস্তার অবস্থা খুবই খারাপ। সব শব্দ থেমে যায় স্তব্ধতায়, শুধু জেগে থাকে সাগর আমার পাশে। আহা আহা হচ্ছে কি আর এতিরা দাদা আসছি, উঠানো তো কোনো এ নাই। টাকা পিছনে হায়, তোর মোবাইল ধরুন, একবার পড়ে গেলেই শেষ ভাই অবস্থা কাহিল, অবস্থা ফুলফিল। পিচ্ছিল রাস্তা, এগুলো বেয়ার গেল ছাড়া আর কোনো পক্ষে সম্ভব না। বেয়ার গেলসের উত্তরসূরি যদি কেউ থাকে তাদের জন্য সহজ। বেয়ার গেল তুমি বাঙালি কাম করতো না, একটু করতে উঠতে কটা সাপ ব্যাংকের চা খেয়াল হইতো। তুইও খা মামা কটা, খাবি কটা? ভাই ধরো ভাই হয়রান হয়ে গেছে পুরা, ভাই হয়রান হয়ে গেছো পুরাই ভাই, বিশ্বাস করে আসতো এইটুকুতেই শেষ তোমার, আর তো বাকি বাদ পড়েই আছে। আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ, পথে পথে পড়ে আছে। কাকা 19 বিষয়ে স্লিপ করলে এই পাশটা যদি স্লিপ করে, এই বাসের বেড়া না থাকলে সব নিচে। আর বাঁশের বেড়ার যে অবস্থা, বাসের বেড়া বাস পয়সা বেড়া ধরে দেখো, বাস পয়সা কাট পুক হয়ে গেছে। হচ্ছে ইটের গিরিখা, না গুরুত্ব যাও না
আপনার লেগেছে মারার প্ল্যানিং আপনি করছেন তুমি সেটা উঠতে পিছলা তুমি এই সিটে উঠলে কি তো তোমার তুমি তো নিয়ে বালপাকনামি করো সব সময় সব জায়গায় যায় না ভাই আসলে এই জায়গাটা পিছলা তুই পিছলা ওই জায়গায় উঠলা কেন তুমি রফিক কাকা এই পর্যন্ত ওঠার পরে তোর অভিজ্ঞতা কেমন বল? আসলে অভিজ্ঞতা জানি না, জীবনে এত উঁচায় উঠি নাই, এই প্রথম উঠলাম। দারুণ একটা অ্যাডভেঞ্চার হইল। দারুণ দারুণ। কালকে আবার কি খবর মামা বল? তোর অভিজ্ঞতার কোনো শেষ নাই, মায়ের কোনো বয়স নেই। মার খালি মার মার পরে পরে মারিস তোর বউ অনেক মারছে আর লাগে আর মারিস না নাজমুল তোমার অভিজ্ঞতার কথা বলো। ভাই চরম ভোগান্তি, মানে খুব কষ্ট হইতেছে উঠতে। তো চরম ভোগান্তি তুমি কেন আসলে তোমার বউ এতবার না করার পরেও? মজা লাগে আবার কি মানে মজা লাগে না এত ভোগান্তির মধ্যে কেন? তোমার তো বলছি এত উঁচাতে তুমি উঠতে পারবে না, তো কষ্ট হবে, তোমার শরীর অসুস্থ হয়ে যাবে, তুমি বাসা যাওয়ার পর শরীর ব্যথা করবে, হাত ব্যথা করবে। আসলা কেন বলো? এটাই ভুল হয়ে গেছে। আপনারা সবাই যখন মন খারাপ থাকবে পাহাড়ে চলে আসবেন, আর পাহাড়ে আসার পরে শরীর খারাপ করবেন। ভাই আরে ধাক্কা দিয়ে হালায় দেন হুইয়ার হইছে কি পাঁচবার বমি করছে। আর উঠেন না ভাই তাইলে ও আমরাও ভাই বাচ্চাটা নিয়ে অনেক টেনশনে আছি। আমরা পৌঁছে গেছি প্রায়, কিন্তু পৌঁছাই নাই, কারণ অনেকে এই মন্দিরটাকে চন্দ্রনাথ মন্দির বলে মনে করে থাকে। আসলে চন্দ্রনাথ মন্দির এটা না, চন্দ্রনাথ মন্দির হচ্ছে ওই যে, আমি দেখাচ্ছি, আমি একটু জুম করে যদি দেখাই, ওই যেটা মন্দির দেখা যাচ্ছে ওইটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। বারে বারে শুধু ঘুরতে যেতে ইচ্ছে হয়, কিন্তু টাকা কোথায় আর পারমিশন কোথায়? আমার বন্ধুগুলো আমার মতো ভিখারি যে হয়, আমাদের সাধ্য কোথায় আর ঘুরবো বা কোথায়? যদি আমার গাছ এগুলো কি বাবা বিষাক্ত, বিষাক্ত মানে এই দাঁড়ানোর রিস্ক নেই, কখন গাছে থেকে পরে এগুলো গায়ে কি ভাই পুরো বলা মন থেকে এত তাড়াতাড়ি। যারা আসবেন মাথায় সম্ভব হলে এরকম গামছা দিয়ে রাখবেন, কারণ এখানে এই যে আমার এক ভাই দাঁড়ায় আছে গাছে হাত দিয়ে, দেখেন ঠিক ওনার হাতের এই পাশে দেখেন, এই পাশে দেখেন এগুলো কি কত বড় দেখছেন? এটা কি এই ভাইকে তো খেয়াল করে নাই। হ্যাঁ বিশাল ভয়ঙ্কর 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 জায়গা, পোকা মোখার আছে। আমি একটুর জন্য বেঁচে গেলাম, একটু জন্য বেঁচে গেলে ভাই ঠিক আছে। আর আমরা সবচাইতে জায়গায় চলে আসছি, সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়। আপনারা মনে রাখবেন এখানকার প্রতিটি গাছই আপনাদের জন্য ভয়ঙ্কর, কারণ এখানে আছে প্রতিটি গাছে এক একটি তীক্ষ্ণ অভিজ্ঞতা। এনাগুন্ডা চট্টগ্রাম জেলার সর্বোচ্চ উঁচু জায়গা চন্দ্রনাথ পাহাড়, এবং এই চন্দ্রনাথ মন্দির হচ্ছে সর্বোচ্চ চূড়া। এর পাশে পুরো চট্টগ্রাম শহরটাই বা জেলাটা যাই বলেন পুরোটা এর নিচে। এর চাইতে উঁচু চট্টগ্রাম জেলা আর কিছুই নেই। দাদা এক্সপিরিয়েন্সটা বলেন, এত উঁচা উঠার এক্সপিরিয়েন্সটা কি? দাদা আমি যে ভাষায় বলেন, হ্যাঁ আমিও আছি, আমি যে কেমনে উঠলাম দাদা বুঝতে পারি। মধু মধু কেমন বড় ভাই বলেন তো আপনার এক্সপিরিয়েন্সটা কেমন, এত উঁচা উঠলেন? আরে তুমি বন্ধ করো ক্যামেরা। আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ, পথে পথে পড়ে আছে জুই ফুল। আমরা হয়তো এসবের নই কিছু, তবু মেঘে বাতাসের হয় না কখনো ভুল, তবু মেঘে বাতাসের হয় না। চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির ভিজিট শেষে আমরা এখন
পাহাড় থেকে নিচে নামার পথে। কিন্তু সৌন্দর্যের যে কি অপরূপ সৌন্দর্য, এই পাশটা দেখেন, এই যে মেঘ, কি দ্রুত মেঘ এদিক থেকে চলে আসতেছে। ওই পানি, এই পাহাড়, তুই দাঁড়ায় আছিস, তোর নাক বরাবর সমান, তাহলে ওইখানে পানি সমুদ্র আর এখানে পাহাড়, কি করে সম্ভব বল? জাস্ট ইমাজিন। ঘড়িতে সময় 9:20 আমরা পৌঁছেছি তখন, যদিও আমরা অনেক স্লো মোশনে আসছি, বিভিন্ন পয়েন্টে আমরা রেস্ট করে দাঁড়িয়ে ওয়েট করে অপেক্ষা করে তারপর আসছি। আপনার কততে? 9:05, তার মানে আপনাদের 15 মিনিট পর আমরা আইসা পৌঁছাইছি। তার মানে হিসাবে 9:05-এই স্বাভাবিকভাবে আমাদের আসার কথা ছিল, যদি আমরা 15 মিনিট লেট করছি অতিরিক্ত। আমরা কয়েকটা পয়েন্টে বসছি, অপেক্ষা করছি, তারপরে এখান থেকে পুরো খাড়া সিঁড়ি, এই যে নিচে পুরো খাড়া সিঁড়ি নেমে গেছে। তাই আমি বৃষ্টি এলেই পাহাড়ের চূড়ায় বসে বিষাক্ত যোগ না এটা? না দেখি ধরে কিনা। বিষাক্ত জিনিস, মানে এগুলো তো মারাত্মক বিষাক্ত, ঠিক না দাদা? সেই পশমালা সাপ, এগুলো কি পার্সিয়ান? বুঝছেন দাদা? আমরা আমাদের মতো হাঁটছি, এর মধ্যে প্রচন্ড পরিমাণে জোরে বৃষ্টি শুরু হয়েছে। তাই আমি বৃষ্টি এলেই পাহাড়ের চূড়ায় বসে বর্ষায় ভিজি। প্রথম দেখায় আপনাদের যে কারো দেখলেই মনে হবে এটা একটি পার্সিয়ান বিড়াল, দেখলেই কোলে নিয়ে আদর করতে ইচ্ছা করবে, কিন্তু যখন আপনারা বুঝবেন এটা একটা বিষাক্ত পোকা, তখন আমরা চন্দ্রনাথ থেকে অলরেডি প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে নামতেছি। এখন পর্যন্ত এইদিকে কোনো লোকজনের বা কারো দেখা পাইনি। আরও কত দূর হাঁটা লাগবে সহস্রধারা ঝর্ণা অথবা সুপ্তধারা ঝর্ণার জন্য, তাও আমরা জানি না। দোষ তো তোমার কি দেবো, ওই তুমি ওই মেয়ের পিছন আসতেছো। প্রত্যেকবারই মায়ের লগে যখনই দেখা যাচ্ছে তখনই কথা কইছে। কথা কইছে না? আর আমি তুই কও, তুমি কথা কইতে যাও, মিছা কথা। আচ্ছা আমি নালে মিছা কথা, আমার লগে কি দুইটা লোক মিথ্যা কইছে? তুমি তো চুলকানি থাকবো কে? আপনি এখনো আছেন? আপনি একটা কেমনে উঠলেন? আপনি কিভাবে উঠলেন? এই পোলা নিজে উঠছে ভাই। আচ্ছা আমার কথা শোনো, আচ্ছা তুমি একটা কথা কও। দুটোটাই তোমার পালিত বাচ্চা। আচ্ছা বাচ্চা আমার মানলাম, তুমি এবার কও, তুমি সত্যি কথা কও। ওই মায়ের লগে আমাকে এই 4 জনের মধ্যে কে কথা কইছে তুমি কও? সবাই কথা কইছে। সবাই কথা কয় নাই, যে সবাই আমরা সবাই আমাকে মতো কথা কইছি, কিন্তু মেয়ের লগে সরাসরি তুমি কথা কইছো। তুমি সত্যি কথা কইতে ভয় পাও। হ্যাঁ, সত্যি কথা কি? আর আমি ক্যামেরা দেখে চিন্তা করছ না, বউ আবার দেখবো ভিডিওটা, তখন বউ আবার গাড়াইবো তোমারে। মিয়া কথা তো আমরাও কইছি। কি কইলা কি কইছ আবার কও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়া ওই এনার্জি কতটুকু বারবার তার মানে মনের মধ্যে জাগ্রত হয়। এত এনার্জি সে পায় কোত্থেকে? কিভাবে উঠে সে, কিভাবে বেবে যায়, এত এনার্জি কোত্থেকে পায়? মাশাআল্লাহ। আর খোঁচাটা এবার বুঝো কার কত ই ছিল, তোমার যে কত বিকাশ ছিল, এবার প্রমাণ দিলাম। আচ্ছা তোমার আর প্রমাণ আছে তো, ভিডিও তো আছে আমার কাছে, আছে না? ফুটেজ তো আছে আমার কাছে, তুমি কোন দিক দিয়ে আসছো, আছে না? সব এগুলো পাইবা তো। তুমি একটা বিবাহিত ছেলে, তোমার একটা বউ আছে, তুমি চলাফেরা হইব তোমার ওইরকম। এই না তোমার রফিক এগুলো করতে মাইনে নিতাম, যে রফিকের বিয়ে সাথে করে না, বউ নাই, তুমি কি লিখে এগুলো করবা? এনার্জি আপনি কিভাবে আপনার তো অনেক এনার্জি, আপনি কিভাবে উঠলেন? এটা আমি শিখাতে, আচ্ছা আমি বলছি যে কি কইছো? আপনার এত এনার্জি কেমনে হইলো যে তুমি উঠে গেছো? আচ্ছা তুমি লেটস ফোকাস। আমি মাইয়ারে কই না, লেটস ফোকাস। মাইয়ারে কই না এই কথা ভাই। কারে কইছো? এই কথা তোমারে কইছি ভাই, এই যে উল্টা কথা কোনা তোমারে জিজ্ঞাসা মাইয়া মাত্র স্বীকার করছে। সান্তনার এই প্রার্থনায় আর আজ নিঃশেষ সবার বেলায় নাই কোনো সাক্ষী নাই, চেয়ে দেখো বন্ধু তুমি একা যত সস্তা কিছু। আচ্ছা যারা ইকো পার্কে ঘুরতে আসবেন সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণায়, তাদের জন্য পার জন প্রতি টিকিট নিবে হচ্ছে এখান থেকে 50 টাকা করে টিকিট। আমরা 8 জন আসছি, রাসেল ভাই আমাদেরকে 2 জনের ডিসকাউন্ট করে দিছে। রাসেল ভাই না সুমন ভাই, ঠিক আছে, আন্তাজি নামটা বলছি যদিও মিলে নাই। ধন্যবাদ ভাই, আসো। রবেন আয়,
চাচা দেখ এটা কি নরমাল ভাবে বানাইছে যে কোনো সময় এই এটা কি করে সহস্রধারা জন্য না? আচ্ছা আমরা এটাতে দিয়ে যাবো সহস্রধারা ঝর্ণায়। অবশেষে এক পলক দেখতে পেলাম দূরে থেকে ওই যে ঝর্ণার পানি পড়তেছে একটু। নাজমুল এখনো সাহস করতে পারতেছে না আসবে কিনা। ওই যে উপরে ওরা দাঁড়ায় আছে, যে প্রায় 500 সিঁড়ির মতো নিচে নামলাম। নিচে নেমে আরও হাইটে আসতেছি। প্রতিমধ্যে যে পায়ের মধ্যে যোগ কামড়ে ধরছে, রবিন ছুটাই দিল হঠাৎ করে। যদি আমি এগুলোর খুব ভয় পাই, বলতেছে মামা নড়িস না। পরে আমি নড়লাম না, পরে যোগ যোগ ধর রবিন পরে লাঠি দিয়ে ঘুরতে পরে ছুটেছে। খালের মতো পানি, এই পানি পার হয়ে আমরা ওই পারে। আসেন দাদা, আসো আসেন দাদা। আমরা এখন ঝর্ণার কাছাকাছি খুব চলে আসছি, ঝর্ণার শব্দ পাচ্ছি। এটা হচ্ছে সহস্রধারা ঝর্ণা। এই হচ্ছে আমাদের আসল ঝর্ণার ভিউ। সীতাকুণ্ড পাহাড় থেকে নেমে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে এখন অটোতে করে সীতাকুণ্ড বাজার থেকে আমরা চারজনে মিলে যাচ্ছি হচ্ছে বাবির হোটেলে। বাবির হোটেলে ওনারা আসতেছি সিএনজি তার একটা, আমাদের সাথে টিম যারা আছে বাকি 4 জন। সেখানে যে আমরা বাবির হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করবো। এখানকার মোটামুটি নাম করা বাবির হোটেল। সেখানে যে চুইজল দিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর সেখান থেকে সম্ভাব্য আমরা গুলিয়াখালী লেকে সৈকতে যাবো। রাস্তার পিছনের ওই যে ওই পাশের হোটেল থেকে বাবির হোটেল থেকে আমরা বাবিরও তো পাইলামই না। বাবিরে সারাই বাবির হোটেলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই পারে আসছি। এখন এই যে সিএনজি নিলাম। এখন এখান থেকে 200 টাকা সিএনজি কন্টাকে আমরা 4 জন করে যাচ্ছি হচ্ছে গুলিয়াখালী সৈকতে। এখন চলে এলাম গুলিয়াখালী সি বিচ। রাস্তা পিছন থেকে সি বিচে। গুলিয়াখালী সমুদ্র সৈকতটা এত সুন্দর। ওই পাশে সমুদ্রের যে বনাঞ্চল মনে হয় যে একেবারে প্রকৃতির সবুজ কার্পেট বিছিয়ে গেছে। তার পাশে সমুদ্রের ওই প্রান্তে দেখা যাচ্ছে কিছু পাহাড়ের মতো। এবং ঠিক আমাদের এই যে এই পাশটা যদি ব্যাক সাইডটা দেখেন, এবং আমার যে পিছনের সাইডটা আর পিছনের সাইডটা দেখেন, এই যে পিছনের সাইডটা দূরে বিশাল বিশাল বড় পাহাড়। এত সুন্দর, মানে আপনি এক পাশে পাহাড় পাচ্ছেন, এক পাশে পাচ্ছেন সমুদ্র, মাঝখানে পাচ্ছেন প্রকৃতির নিজস্ব সবুজ কার্পেট, এই পাশে পাচ্ছেন এত সুন্দর বাগান যে গাছগুলো দেখলে আপনার মানে মনের মধ্যে এরকম একটা প্রশান্তি আসবে যা বলা বাহুল্য। ওই পাশে ঝাউবনের মতো এত ঘন, মানে আপনি যদি ড্রোন ফুটেজটা দেখেন আমার বুঝতে পারবেন পুরোটাই হচ্ছে একটা সুন্দরবন। পুরো সুন্দরবনের মতো নেই, মানে সৌন্দর্য কোনো অংশেই কম না। মানে আবহাওয়া থেকে শুরু করে এখানে আসলে আপনার যে কোনো গুলিয়াখালী সি বিচ দারুণ দারুণ, চারোদিকটাই দারুণ, অসাম সৌন্দর্য। একপাশে সমুদ্র, মাঠ, মাটি, মানুষ, পাহাড়, আকাশ, সমুদ্রবন। যেতে চাই ঝিমঝিম সুদূর আলো দেবে যা
একবার তোমাদের লাল নীল রং আনন্দে একলা রাস্তায় এক চিতের সারা বেলা বন্ধ জানালা সারা বেলা বন্ধ জানালা যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায় ছোট ছোট দাদা এখানে এসে কি ফিল পাচ্ছেন? হ্যাঁ, এর সাথে আমি অভ্যস্ত। অভ্যস্ত। রাত্রে আর এই নাপা এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, অন্যরকম। বাংলাদেশের সবচেয়ে আলাদা একটা চোখে গুলো করতে পারতেছে। ওই সূর্য, সূর্য আছে ভাই। জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। আমার মোবাইলে একটুখানি আইটটা কইবা আর আটটা স্কিপ কর কাকা, এই সমস্ত প্রসঙ্গ পছন্দ করে না। ভাই কেমন লাগতেছে? মনের মধ্যে প্রশান্তি, প্রশান্তি, আসলে প্রশান্তি জিনিস। আমার শরীরে কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে কোন একলা রাস্তায় উত্তাল সমুদ্র পিছনে তীব্র রাগান্বিত ধেয়ে আসছে আমাদের এদিকে আকাশ থেকে বজ্রপাতের বৃষ্টি। সেই বৃষ্টিতে আমরা নিজে একাকার হয়ে যাচ্ছি। পিছনে চেয়ে দেখুন হাজারো হাজারো दर्शनार्थी दौड़े पालाते प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर लेके पहला पहला प्यार ला 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 আইসে হইলো জীবনের সেরা একটি অভিজ্ঞতা। রবিনের আমার এসেছে লাইফের স্মরণীয় ঘটনা। তিনটি প্রশ্নের উত্তর। দাদা গান ভাই আপনার কবিতা দাদা আর নাজমুল কৌতুক। আমার আসছে 4টি প্রশ্নের উত্তর, মানে আমি বেশি অতিরিক্ত হয়ে গেছি লাস্টে, আমার এটা নেওয়া উচিত হয়নি। আচ্ছা বিরক্তিকর, মানে ভয়ানক অবস্থা, পুরো এলাকা জুড়ে খবর গেছে। আজকে ওর সাথে কথা বলতে দেখছি। আচ্ছা তাহলে আমি আরেকটা করি। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন শেষ, তৃতীয় প্রশ্ন হইলো বাংলার সবচেয়ে পুরাতন শহর কোনটা? হ্যাঁ, বাংলার সবচেয়ে পুরাতন শহরের নাম কি? मेरे लहजे में तेरी सदा है मेरी आंखों में तेरा पता है मैं तुझ বঙ্গ হওয়ার পরে নাকি? মানে এই প্রশ্ন এটা ক্যান্সেল। নতুন প্রশ্ন না প্রশ্ন ঠিক নাই। দাদা আপনার তো গান আসছে, जरा इश्क में अपने फना कर कभी দুই দাদার গান আসছে, দুই ভাই গান গাবে, উপায় নাই কোনো দাদা। এই প্রশ্ন শেষ করেন। হ্যাঁ আরেকটা প্রশ্ন আছে। আপনি আচ্ছা আপনার প্রশ্ন নতুন প্রশ্ন আচ্ছা আমি একটা প্রশ্ন করে দিই তাহলে শেষ। 100 থেকে 10 কয়বার বিয়োগ করা যাবে বলেন? 9 বার। উত্তর ভুল।
100 থেকে তো 10 একবারই বিয়োগ করা যায়, এরপর তার 100 থাকে না, এরপর তো 90 হয়ে যায়। তার মানে আপনি হেরে গেছেন, এটা শেষ আপনার। এরপর কি ছিল? এই আপনার কি ছিল ভাই? দাদার পরে দাদা ছিল না, দাদা আমি খোলা জানালা তুমি ওই আচ্ছা তাহলে আপনি চেঞ্জ করি, প্রশ্ন চেঞ্জ করি। আপনি স্মরণীয় ঘটনা বললেন, আমি গান গাই। আচ্ছা যাক, ও দারুণ হয়েছে। যাক, আপনার একটা আপনি দারুণ একটা পেয়েছেন আপনি। এবার বল। বাট আপনার লাইফে একটা স্মরণীয় একটা ঘটনা বলেন, তাহলে আমরা। স্মরণীয় ঘটনা আজকে হচ্ছে কি আমি চন্দ্রনাথ পাহাড়ে। এটা কি আপনার লাইফে স্মরণীয় ঘটনা? মানে আজকে আপনি চন্দ্রনাথ পাহাড়ে আসছেন ঘুরতে, আপনার লাইফে স্মরণীয় ঘটনা কি? সেটা সাক্ষী হলাম আমরা আরো 7 জন সদস্য, এটা আমাদের জন্য ভালো লাগতেছে। কারণগুলো কি? স্মরণীয় হওয়ার কারণগুলো হচ্ছে কি আমি তো কখনো পাহাড়ে দেখি নাই। আমি পাহাড়ে উঠলাম, হ্যাঁ পাহাড়ে, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা তীর্থস্থান আছে, হ্যাঁ, যেটা তোমাদের ধর্ম মতে যেটা ধরো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তাই না? তো সেটা দেখাও একটা তোমার মতো অনেক সনাতনী, মানে আমাদের যদি মানে আমাদের পক্ষপাতিত্ব হিসাবে আমাদের 8 কলা পূরণ হয়েছে, আর দাদার হিসাবে আমাদের 7 কলা পূরণ হয়েছে, দাদার 8 কলা পূরণ হয়েছে, দাদার 16 কলাই পূরণ হয়েছে। এটা অনেকেরই দেখার সৌভাগ্য হয় নাই, কারণ এখানে সৌভাগ্য হওয়ার জন্য একটা হচ্ছে প্রথমত সময় মিলানো, রাইট? সময়, আবার এটার পিছনে অর্থ ব্যয় করবে কিনা, অনেকে অর্থ ব্যয় করতে পারে না, বা সময় দেয়। অনেকের আছে অর্থ সময় সবই আছে, শারীরিক সক্ষমতা দেখুন, একটা শারীরিক সক্ষমতা যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। ওকে, আমরা আপাতত স্কিপ করি, এরপর 3 নাম্বার হইতে চলে যাই। ভাই কবিতা, গানে যে কবিতা চেঞ্জ করছে তো, কিভাবে চেঞ্জ? এই যে ও গান গাবে, এখন প্রশ্ন এক্সচেঞ্জ হইছে। দাদা গান গাবেই না, দাদা প্রশ্ন উনি, দাদাটা আমি রুল করব। হ্যাঁ শুনবো, সমস্যা নেই। আমি আমারটা করব, আপনি আপনারটা করবেন। এবার আপনার কি কবিতা? না, কবিতা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আপনাদের পেজের সাথে এই কবিতাটাই যায়, দারুণ দারুণ সুন্দর সুন্দর। আচ্ছা এরপরে কে ছিল? এরপরে আমাদের নাজমুল। না এরপরে দাদা এরপর আপনি। আচ্ছা রবীন্দ্র, আমি তো আসলাম। হ্যাঁ মুরব্বি। আচ্ছা আচ্ছা যাই রবীন্দ্রটা সিনিয়ররা স্কিপ করব। সিনিয়র স্কিপ করব না, স্কিপের কোনো অপশন নাই তো। এই যে রবীন্দ্র এখন গান গাইব, আমরা রবীন্দ্র কণ্ঠে গান শুনবো। ডাবের পানি কচি কচি ডাবের পানি, খেলে পরে চলে যাবে সব চুলকানি, খেলে পরে চলে যাবে সব চুলকানি। এটা গান না, নাচো ফ্রি, নাচো ফ্রি পাইছি আমরা। 1 প্রশ্ন 2 উত্তর পাইছি। দাদা এবার আর উপায় নেই, এবার আপনারটা বলেন। না দাদা আপনার কোনো স্কিপ। আমি খোলা জানালা, আপনার লাগে আমার এক্সচেঞ্জ, এটা আপনি পারবেন, এটা আপনি করা উচিত। মানে আপনি একজন দাদারও বড় ভাই, আপনার জীবনে অনেক বড় বড় অভিজ্ঞতা থাকতে পারে। আপনার জীবনে একটা অভিজ্ঞতা যদি কোন আমি প্রতি সেকেন্ডে বানাই দিতে পারবো অভিজ্ঞতা। আচ্ছা হইলো। আচ্ছা দাদা আপনার জীবনে একটা অভিজ্ঞতা বলে দেন, তাহলে দাদা এটা উত্তর এখনই দিতে পারতেছেন, যেহেতু খেলাটা এখনই হচ্ছে। আপনি এখন আপনার জীবনে একটা সেরা একটা অভিজ্ঞতার কথা বলেন আমাদেরকে, যে মানে এই অভিজ্ঞতা আপনার লাইফে সেরা ছিল। আমার অভিজ্ঞতাটা এই ঝর্ণার জলে যে স্নানটা করেছি, এটাই আমার লাইফে সবথেকে বড় এবং সবথেকে বড় পাওয়া। যাক, আপনাদের 2 ভাই 2টা সাক্ষীর সাথে আমরা এক হইতে পারলাম। হ্যাঁ, আপনাদের 2 ভাই 2টা জিনিস পাইছেন, দাদাও পাইছে চন্দ্রনাথ, আপনিও ঝর্ণার সাথে সাক্ষী। কারণ আমি ঝর্ণার কোনোদিনই আমি কোনো সময় কোনো স্বপ্নেও ভাবিনি যে আমি ঝর্ণার জলে স্নান করবো। ঠিক আছে, দারুণ মিলে গেছে দাদা, আপনাদের সাথে আমরা অংশগ্রহণ করতে পারি, আমরাও গর্বিত। আচ্ছা এরপরে কে ছিল? আমি গানের ট্রান্সফার হইছে। আমরা এবার গান শুনবো, রফিকের কথা। নাচ কি ফ্রি পাবো? এই বৃষ্টি ভেজা দিনে তুমি নেই বলে সময় আমার কাটে না, সূর্য কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না। নাজমুল, আমি কত পারি না ভাই, শুধু তোমার চেহারাটা কি কথা শোনো, আমার কথা শোনো। আমার কথা শোনো, তুমি যদি এখন সবকিছু দেখার পরে যদি নাটক করতে যাও, আমরা কিন্তু সিনেমা করতে পারি। কৌতুক করতে পারি না ভাই, কৌতুক করতে বলে না, কৌতুক বলতে পারি না, এই জন্য তো বললাম রে ভাই। আমি আবার তুমি ভাইবো না যে এতগুলা মানুষের মধ্যে দিয়ে তুমি শেষরামি করে ফার্স্ট হয়ে যাবে। শেষরামি তো তুমি পারবা, তুমি যদি কো শেষরামি করে খাওয়াইবা না, আমরা শেষরামি কইরা খাইই পারি না। দাও, এক্সচেঞ্জ করো, দাও কৌতুক আমার দাও, আমি তোমার সহজ করে দিলাম, দাও।
এবার আমি তোমার একটা সহজ প্রশ্ন করি। প্রথম প্রশ্নটা আমি করব। সহজ প্রশ্ন করব। আরে খারাপ চুপ। তাহলে তোমার একটা সহজ প্রশ্ন করি। কি বলেন সবাই? এমন কোন জিনিস রাতেও দেয়, দিনেও দেয়, কেউ 1 ঘন্টা দেয়, কেউ 30 মিনিট দেয়, কেউ দেওয়ার জন্য ঝগড়া করে, আবার দেওয়ার জিনিস কেউ রাত না পারলে বলো স্কিপ করে দাও। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য চলে আসবে। দ্বিতীয় প্রশ্ন আমি করব। হ্যাঁ, তারপর তুই করো। আচ্ছা, উত্তর দিয়ে দিতে হলে এটা হচ্ছে মোবাইলের চার্জ। কেউ সকালে দেয়, কেউ রাতেও দেয়, কেউ 1 ঘন্টাও দেয়, কেউ আধা ঘন্টাও দেয়, কেউ 10 মিনিটও দেয়। আমরা ঝগড়াও করি চার্জের জন্য। সুতরাং পারো না। যে তোর কৌতুকই একটা মানে ওর একটা সাবজেক্ট আছে, আমি ওরকমই একটা প্রশ্ন করি। আচ্ছা ভাই প্লিজ মানে প্লিজ টেল মি, মানে কেন তুমি তোমার বউরে এত ভয় পাও? আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা একটা উত্তর দিয়ে দাও। আমার বউরে ভয় পাই হ্যাঁ, এই তো এটা উত্তর দিয়ে দাও। কে বলছে? উত্তরটা দিয়ে যদি দাও। বলে থাকে ইব্রাহিমের এমন কোন চুদির ভাই নাই, গালি দিয়ে বললাম বউরে ভয় পায় না। দাদা কথাটা খারাপ বলছি, মানে তুমি স্বীকার দিলে উত্তর আরে পাই। দেখ, বউরে ভয় পায়। আমি এটা গ্যারান্টি দিয়ে কমু স্যার, আমি কথাটা খারাপ তোমার গ্যারান্টির মধ্যে বউরে ভয় পাবে। আমি বউকে আজরাইল না, বউকে আজরাইল রাইট, তোমার কথাই রেসপেক্ট করতে পারে, বউকে রেসপেক্ট করতে পারে, বউকে ভয় পাবে না। তুমি বউরে ভয় পাও। আমি কেন ভয় পাবো? আমার বউকে বাঘ ভাল্লুক ভয় পাবে না। ওটা কি কইলো? তুমি বউকে আমি ভয় একবার পাবে? অরিজিনাল প্রশ্ন করে দিছি ভাই, ভাই, এমন কোন কেউ আমার ভয় পায় না, এমন কোন কেউ নাই। এটা তো বললাম তো ভাই, এটা তো হলো বুয়া কথা ভাই। বউকে কেউ ভয় পাবে কে না। বুয়া কথা? আমার কথা শোনো। আচ্ছা, আমি তোমার নরমালি উত্তর দিয়ে দিই। বউ তো ভাগো না, ভাল্লুক না, বউ আমার শাসন করতেও না। আমি বেশি ভয় পাই। আমার কথা শোনো, বউ শাসন করতেও না। কথা বলতেই পারে তোমার বউ হচ্ছে কি জানো, বউ হচ্ছে একটা রেসপেক্টের জায়গা। আমার বউকে আমি রেসপেক্ট করি, তারে আমি তার একটা সম্মানের জায়গা সম্মান দিতে পারি, সেগুলো করতে পারি। কিন্তু তারা আমি ভয় পাবো এটা কেন? বউকে কেন ভয় পাবো? কেন উত্তর দাও, কেন ভয় পাবে কেন? বললাম না, এমন কোন মানে হাজবেন্ড নাই যে বউরে কিছুটা ভয় পায়। কোনো হাজবেন্ডই বউকে ভয় পায় না। রেসপেক্ট হাজবেন্ডের মতো হাজবেন্ড বড় ভয় পাইবো। আচ্ছা, এই উত্তরটা স্যার দিবে, বলো। ভালোবাসা সম্মান করে। এই স্যার এমন একটা জিনিস আমরা রান্না করি কিন্তু খাই না, বলো। খাওয়ার সময় ফেলে দিই। ও তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। ও বউর প্রশ্নের উত্তর স্কিপ করে দিল, আর আপনি বলতেছেন রান্না করা জিনিস। আমরা রান্না করি, হ্যাঁ এটা রান্না করি, কিন্তু খাওয়ার সময় ফেলে দিই। এরকম বহু জিনিস আছে। বহু জিনিস। আমি দুইটা পেয়ে গেছি কি ও তোমার ঘর ওই আখর চাহিদা উঠে গেছে, প্রশ্ন দিয়েছে উত্তর সার্চ নাই সার্চ করে দাও পাইছি আমি এদিকে উত্তর দাও দেয়। একটু আগে আমার সাথে ধারণা ছিল এটা কি গাছের পাতা বলতেছিল। তেজপাতা। দিতে পারলো না। বোধাই চিপা। এগুলো তো খাওয়া যায়, রান্না করে খায়, কাটা। আচ্ছা, তোমার জন্য সবচেয়ে সহজ প্রশ্ন আরেকটা করে দেই তো। এই তোমার জন্য সবচেয়ে সহজ প্রশ্ন আরেকটা করে দেই। পৃথিবীর একমাত্র বদ্বীপ কোনটি? দ্বীপ। এইটা না পারলে উইব পড়ালে এত দূরের কথা, খাতা কলমের আশেপাশে। একমাত্র বদ্বীপ কোনটি? পারতাছ না তাইলে দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এই যে আরো সহজ করে দিচ্ছি, দক্ষিণ এশিয়া। এশিয়া মহাদেশের মধ্যে। দক্ষিণ এশিয়ায় অবস্থিত এবং এই যে মাথা ঘুরছে, অবশেষে তুমি একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছো। এই জন্য তোমার তোরা ডুবাই মারতাম যদি কইতে না পারতি। বউয়ের প্রশ্ন যেমন এগ্রেসিভ হয়ে গেছিল, এই প্রশ্ন উত্তর তোমার ভাই রাগ হইও না ভাই, রাগ হইও না। রাগ হয়ে যাও কি লাগা? তুমি প্রশ্নের উত্তর দিতে পারো না, আবার রাগ হয়ে যাও কি লাগা? আচ্ছা, এই জায়গায় চুপ আমার বলতে হবে না। এই দিকতে সাক্ষী নেই। আচ্ছা, রবিক থেকে আমরা দেখা দিছো। এই যে না, আমি এমনি তুমি দেখাই দাও না, গরু ভয় পাও, তুমি দেখাই দাও না। তুমি কি ভয় পাও নাকি? তুমি আমাকে একটা প্রশ্ন করছো, উত্তর দিবা। ভাই তুমি রাগ হইও না ভাই, আমরা জানি, কিছু ভয় পায় না। আমরা জানি। ছেলে নাই তার বউরে রেসপেক্ট করে না, তার কথা শুনে না, এটা শুনতে হয় তো সংসারের ক্ষেত্রে। তুমি এইভাবে উত্তর দিলে রেসপেক্টের আমি জায়গা তো বললাম যে ভাই এমন কোন ছেলে নাই যে বউরে আরে ভাই, ভয় অন্য জিনিস, তুমি ভয়টা সম্মান করে, ভালোবাসে, ভয়টা তো আর এই জিনিস না। তার মানে এই না যে কে ভয় পায়। তো ভয় শব্দটা এই জায়গায় আইবো কি কারণে এটা বুঝলাম না। আমি তো শিক্ষকতা করছি 8 বছর। আমরা ছোটবেলায় আমাদের শিক্ষকরা আমাদেরকে কিন্তু সাংঘাতিক মারতো। আগে আমরাও মাইছি। মন মারা মারতো, বাসায় আসলে শার্ট খুলতাম না, যে ভয়, লজ্জায়। আবার মাইর, আবার মাইর। ওইটা ওই বোনাস হবে আসবে কি, বাবা আবার বোনাস দিবে। এটা দেখা গেছে কি ওই শিক্ষকটা মাইর খাওয়ার পরেও, আমি স্কুল ছাড়ার পর ওই শিক্ষকটাকে আমি সম্মান করতাম। ইভেন আমরা যখন আমাদের ব্যাচের যখন গেট টুগেদার আমরা করি, তখন ওই শিক্ষকগুলোকে মাইর খাওয়ার পরেও ওই শিক্ষকগুলোকে আমরা ডেকে আনতাম। তো দুর্ভাগ্য আমাদের, আমি যখন শিক্ষক হিসাবে গেছি তখন দেখলাম ওদেরকে মারা দূরের কথা, ওদেরকে একটু ধমক দিয়ে কথা বললে
মানে ওরা তো মানে এমন একটা রিয়েক্ট করে সাম্প্রতিক সময় জেনজিরা যে অবস্থা ওরা তো টিচারের কল ধরে ফেলে অবশ্যই তুলে এরকম কত ঘটনা এখন ধরো এই যে আগে টিচাররা মারছেও টিচারদের মাইরও আমরা খাইছি, মাইর খাবো তাদেরকে আমরা সম্মান করছি। তার মানে কি আমি কিন্তু টিচারের মাইরকে ভয় পাইছি, টিচারকে কিন্তু আদতে ভয় পাই না। এই কথাটা এখানে ভুল কথা। টিচারের মাইরকে আমি ঠিকই ভয় পাইছি, টিচারকে আমি আদতে ভয় পাই। এই প্রশ্নের উত্তরে অনেক কিছু বোঝা যায়। আমি ভালোবাসি, টিচারকে সম্মান করছি এবং এখন পর্যন্ত তুমি বউর মাইরে বউরে বউ পাও এই প্রশ্নের উত্তরে অনেক কিছু পেয়ে গেছি আমরা। তুমি বউরে মাইরে বউ পাও কিছু শিখতে পারো, এই প্রশ্ন থেকে যদি তুমি কিছু শিখতে পারো। আচ্ছা আমাদের সবার তো শেষ, আর তো না, আর বাকি আছে কেউ? পুরস্কার দেওয়া উচিত একটা, কোন আইসক্রিম খাওয়ানো আচ্ছা খাওয়া চালাও তো একটা গান সেটা বলো। হ্যাঁ পোকা পাখি হয়ে বসে থাকি, ভাবনা রাখি শূন্য ডালে, এলোমেলো হাওয়া। আমি কিন্তু বিষয়টাকে ইজি করার জন্য একটা ক্লু দিছিলাম, বলছিলাম তোমাকে। আপনার গুলো আমরা সবাই বুঝতে পারলাম, সে বুঝতে পারে আমরা মাইর খাইছি কিন্তু তারপর তাকে আমরা কিন্তু সম্মান করি। এখন বউকে ভয়ের বিষয় না তো, বউকে ভয় পাবো কেন? বাক বলুক নাকি? ওটা হচ্ছে বউয়ের কিছু কথাবার্তা যেটাকে আমরা আসলে কি মানার চেষ্টা করি, তাই না? আজ বিরুদ্ধে বাড়ি থাকবো আমার কাছে আচ্ছা তুমি প্রশ্ন কেটে কোন না কতটা কি আমি বলে দিব? এখন আমি ভয় পাচ্ছি কি সে প্রশ্ন করলে উত্তরটা কি দিবে, আমি উত্তরটা ভয় পাচ্ছি, আমি বউকে ভয় পাচ্ছি না তো, বউকে ভয় পাবো কেন, তাই না? সেটা নেই। ঠিক আছে তাহলে ক্লোজ সবার। বৃষ্টির দিনে এখানে আসাটা কি যে একটা কষ্টকর জিনিস। সব মানুষ হেঁটে আসতে পারতেছে না কাদার জন্য, রাস্তা নাই, কাদায় সব স্লিপারলেস হয়ে গেছে, স্লিপ কাটা ছাড়া কোনো অপশন নেই। দেখি এখন আল্লাহ বর্ষা কি হয়, দেখেন অবস্থা কি। অবস্থা খুবই 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 খারাপ, খুবই করুণ অবস্থায় যাচ্ছে ভাই। যে আমার ভাইরা ওইখানে দাঁড়ায় অপেক্ষা করতেছে আমার জন্য। বিদায় নিচ্ছি চট্টগ্রাম থেকে, বিদায় নিচ্ছি চট্টগ্রাম থেকে। সবাই ভালো থাকবেন। এই কবে ছিল উচ্ছ্বাস, ছিল শঙ্কায় ভরা চুম্বন, ছিল প্রেমিকার ঘন নিঃশ্বাস, হাসি মুখে ফোয়ারা। এই অবেলায়